5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন যেই সংগঠন। চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে 3 বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন। আপাতত যতদিনে অন্তর্বর্তী সরকার আছেন ততদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না বা তাকে সরানোরও আর কারোর ক্ষমতা নাই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দুটো বড় ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনার হচ্ছে জেলখানা থেকে একজন ভিআইপি কয়েদি ভারতের শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ ব্যাংকে নির্বাচন হলো এবং সেই বাংলাদেশ ব্যাংকে অস্বাভাবিক একটা ফলাফল দেখা গেল। এরকম পোল্ট্রিবাজ লোক যদি রাজনীতিতে থাকে তাহলে কিন্তু ওই যে আপনার নবাব সিরাজউদ্দৌলা আর হচ্ছে আপনার মীর জাফরের কথা যে আমরা বলি, এরকম ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগবে না। এর মধ্যে সার্জিসকে আপনি ধরতে পারেন প্রথম নাম্বার, তারপর আমি আপনার বিপি নুরুল হক নুরুল। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় হয়ে থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই। আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আমার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ অবশ্যই করবো। যা বালার জন্য সামনে মৃত্যু হইলে আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মানে মা বোন তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্নে দেখা মানুষ ঘর বাড়ি দল করে লয়ে থাকা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে। পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো জনপথের সামনে। আচ্ছা, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কতদূর জানি না, আমি জানি যতদূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল, এই দেশের তছনছ বানাই দিয়েছে 5 তারিখে। আচ্ছা, এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? এটা অনেক ক্ষতি হয়েছে দেশের। যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে এর মেয়ে কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হবে 2 দিন আগ পাত। বাংলাদেশ ব্যাংকে চমকপ্রদ একটা ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে পরে আসছি। যেখানে একটি ভোট হয়েছে, সেই ভোটে আওয়ামী লীগের জয় লাভের খবর আমরা পেয়েছি, যেটাকে নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়েছে এবং যেটা অস্বাভাবিক ভাবছেন এবং আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কোনো ভোট যাবে সেটা কেউ কল্পনা করছে না। তার আগে জেলখানার খবরটা দিই, যেটা খবর রটেছে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে জেলখানা থেকে সালমান এফ রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং গত টার্মে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি। এই সালমান এফ রহমান
তিনি জেলখানা থেকে নাকি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন টেলিফোনে। জেলখানায় বসে টেলিফোন কোথায় পেলেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেখ হাসিনার সঙ্গে কথা বললেন, এই খবরটা গণমাধ্যমে রটে গেল কেন, কি কথা বললেন, সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। জেলখানাতে কয়েদিরা কিভাবে ফোন ব্যবহার করেন। এক ভিডিওতে গোলাম মাওলা রনি তার নিজের অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে তিনি যখন জেলখানায় ছিলেন তখন টাকার বিনিময়ে তিনি জেলখানা থেকে তার ওয়াইফের সঙ্গে কথা বলতেন নিয়মিত, এবং জেলখানায় টাকা দিলে নাকি এটা সম্ভব। সালমান এফ রহমানের মতো ভিআইপি যারা রয়েছেন তারা নিশ্চয়ই বড় অঙ্কের টাকা দিয়েই এই কাজটা সহজে করতে পারবেন, এটা গোলাম মাওলা রনির ওই ভাষ্য থেকে স্পষ্ট বোঝা যায়। তাহলে কি অনেক সময় শোনা যায় জেলখানা থেকে 10-20 মানে জেলখানাতে 10-20 হাজার টাকা কখনো কখনো জেল পুলিশরা বাগিয়ে নেন একটা ফোন কলের বিনিময়ে। সেরকম টাকার হিসাবেই কি সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন? যদি কথা বলে থাকেন তাহলে তারা কি কথা বললেন, কি ইনস্ট্রাকশন দিলেন শেখ হাসিনা সালমান এফ রহমানকে, দেশে তিনি কি ইনফরমেশনটা পাস করলেন, সেটাও একটা জানার আগ্রহের ব্যাপার। যেহেতু তথ্যগুলো এখনও ফাঁস হয়নি, তথ্যগুলো আসেনি এবং তাদের অডিওও পাওয়া যায়নি, সেহেতু এই ব্যাপারে এর বেশি তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। বরং চমকপ্রদ সেই খবরটাতে চলে যাই। বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। সেখানে আওয়ামী লীগপন্থী নীল দল এবং বিএনপিপন্থী সবুজ দল অংশগ্রহণ করেছে, সাথে আরও স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন। এখানে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে 15টি পদে নির্বাচন হয়েছে এবং এখানে ব্যাপক বিশাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। আওয়ামী লীগের এই বিজয় 5 আগস্ট পরবর্তী যে কোনো পর্যায়ের প্রথম কোনো ভোট হলো এবং বাংলাদেশ ব্যাংকের মতো বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে ভোট হলো, যেখানে আওয়ামী লীগের পক্ষে এই যে বিপুল জয়, এটা কিন্তু অনেককে ভাবাতে শুরু করেছে। 15টি পদে নির্বাচন হয়েছে, যেখানে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদেই আওয়ামী লীগ জয়লাভ করেছে। আওয়ামী লীগ পেয়েছে মোট 9টি পদ এবং বিএনপির সবুজ দল পেয়েছে মাত্র 1টি পদ। মাত্র 1টি পদে বিএনপি জয়লাভ করেছে, যার এগেনস্টে আওয়ামী লীগ জয়লাভ করেছে 9 পদে। বাকি 5 পদে স্বতন্ত্ররা বিজয়ী হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এই অ্যাসোসিয়েশনের এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। বাংলাদেশ ব্যাংক নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংক নিয়ে প্রচুর সমালোচনা শোনা গেছে বিভিন্ন জায়গায়। সেই সমালোচনাগুলো সত্য কি মিথ্যা সেটা একটা বড় বিষয়, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে আওয়ামীপন্থীদের জয় জয়কার সেটা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হয়ে গেল। বাংলাদেশে 5 আগস্টে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে বাংলাদেশের কোনো পর্যায়ের প্রথম নির্বাচন, এবং যখন আগামী নির্বাচন নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, এরই মাঝে নির্বাচন কমিশন গঠনও হয়ে গেছে, তখন এই বাংলাদেশ ব্যাংকের নির্বাচনটা সকলকে ভাবাতে শুরু করেছে। তাহলে কি আওয়ামী লীগ এইভাবেই বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা অর্জন করতে থাকবে? তাহলে কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ সবাইকে অবাক করে দিয়ে আবারও চমক দেখাবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই যে নির্বাচন, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন, সেখানে বিএনপির মাত্র 1 জন জয়ী হয়েছে, আওয়ামী লীগের নিরঙ্কুশ 9 জন বিজয়ী হয়ে পুরো প্যানেল তারা প্রায় পাওয়ার কাছাকাছি চলে গেছে। এই অবস্থা কেন হলো? আওয়ামী লীগের এই মহা বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগের এই জয় জয়কারকে আপনি কিভাবে দেখছেন? চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে 3 বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেগুলোকে সবাই ভাবছে যে আপাতত যতদিনই অন্তর্বর্তী সরকার আছেন ততদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না, বা তাকে সরানোরও আর কারোর ক্ষমতা নাই। এই কারণে যে তাকে সরাইতে গেলে সাংবিধানিক একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। বিএনপি কৌশলে অপছন্দ করলেও রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে চাচ্ছে। সমন্বয়ক সহ বিপিনুরের যে দল আছে ছোটখাটো, তারা অনেকেই জামাত সহ তারা অনেকেই চাইছে রাষ্ট্রপতিকে সরাইতে, তো তারা কিন্তু আসলে সফল হয় নাই। তো এর মাঝখানে গতকালকে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। তো সেখানে আপনার গতকালকে সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে, মানে যে বাহিনীগুলো আছে সবগুলোর বস কিন্তু অধিনায়ক, বস ক্যাপ্টেন হচ্ছে এই রাষ্ট্রপতি। তাহলে ভাবা যায়, তো কালকে স্বাভাবিক সবাই ওখানে গিয়েছে। তো শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 জন সেখানে গিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইভেন মুক্তিযুদ্ধের কথা আবারও তিনি এখানে স্মরণ করেছেন। এই কথা আজকে কিন্তু সহজে কেউ বলে না, তবে কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসও সেনাকুঞ্জে সেই প্রোগ্রামে যাওয়ার পরে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এখন বলে মুক্তিযুদ্ধের কথা কি নতুন নাকি না, এই যে পরিবর্তিত জুলাই আগস্ট ইস্যুর পরে অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ভয় পান বা কৌশলে কথাগুলো বলেন, কারণ সরাসরি তারা বলছে। তিনি বলছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি
বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠানেও সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনি ভূয়সী প্রশংসা করেছেন। সাক্ষাৎকারে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা এই দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম, এই মানে কে কি করতেছে, কোথায় কি চলতেছে, এগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে তারা আপনার ইনফর্ম করছে। এই সময় রাষ্ট্রপতির সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন। এখন এই বিরল দৃশ্য দীর্ঘদিন যাবৎ হয় নাই। এখন এই তিন বাহিনীর প্রধান সম্ভবত গত 5ই আগস্টের পর আর একসাথে এখানে এরকম কোনো বৈঠকের সুযোগ হয় নাই অথবা বসাও হয় নাই, কারণ মেন কারণ হচ্ছে একটা উসিলা তো লাগে। তো এই দৃশ্যপট দেখার পরে যারা ভাবছিলেন যে সম্ভবত সমন্বয়করা এখনও সংবিধান প্লাস রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে একের পর এক মিটিং করে যাচ্ছে, হয়তো সশস্ত্র বাহিনীর সাথে ওনার একটা দূরত্ব হয়ে গেছে বা সামহাও প্লাস মাইনাস ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চাচ্ছে। তো গতকালকের এই দৃশ্য দেখার পর এতটুকু কনফার্ম যে আপাতত রাষ্ট্রপতি তিনি গ্রিন জোনে চলে আসছেন, আরেকজন আসছেন, সেটা হচ্ছে মুস্তফা সরওয়ার ফারুকী। এত কিছু এরপর কিন্তু ফারুকীকে এখান থেকে সরকার না নেয়, বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া মানুষের সাথে সাক্ষাৎকারে বলছেন যে এটা করো। ফারুকী আবার কার্য পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে শেয়ার করছে। দেখা যাক রাষ্ট্রপতির মানে আনটিল লাস্ট পর্যন্ত কি হয় আসলে। তবে আমার ধারণা তিনি বড় ধরনের কোনো ঝামেলায় পড়বেন না। একটা জাতীয় নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে তিনি সাংবিধানিক পদ থেকে আপনার অব্যাহতি নেবেন, এতটুকুই। আর এর বাইরে যদি কোনো কিছু ঘটে সেটা কাকতালীয় হতে পারে। আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। আমি সবসময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন, যেই সংগঠন তারা সময়ের চাহিদার আলোকে যখন দেখবে যেটার স্বার্থ বেশি সেই দিকটাতেই তারা সবসময় ধাবিত হয়। নতুন করে তারা সুর নরম করার চেষ্টা করছেন যে আমরা জাতির কাছে ক্ষমা চাবো, ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। এই ক্ষমা চাওয়াটা সুকৌশলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা এই ক্ষমা চাওয়ার পক্ষে বক্তব্য এতদিন দিচ্ছেন অনেকেরই হয়তো ধারণায় ছিল না যে এই শব্দচয়নটাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করবে। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া কিংবা না চাওয়া কিংবা ক্ষমা কিভাবে চাবে কিভাবে চাবে না, এটা বাংলাদেশের ভিন্ন কোনো রাজনৈতিক দল, আপনার আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। এটা একান্তই আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার। তারা যে অপরাধ করেছে, তারা যে জাতির সাথে প্রতারণা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, এজন্য অনুতপ্ত হলে তারা যখন খুশি তখন হবে কিংবা হবে না, এবং হওয়ার পরেও যে আদৌ তারা রাজনীতি করতে পারবে না সেটা জনগণের কিন্তু একটা ডিসিশনের বিশাল একটা ব্যাপার আছে। কারণ এদেশের জনগণ কিন্তু 5 তারিখে অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কারণ আপনি যখন দেখেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের মুরাল ভেঙে ফেলা হচ্ছে, তারপরে তার ছবি সব জায়গা থেকে নামানো হচ্ছে, সারা বাংলাদেশের কোথাও এই তাদের ছবি কিংবা তার পরিবারের কোনো ছবি থাকলে কেউ পছন্দ করে না, তাদের পারিবারিক যে দিবস সমূহ সেগুলোকে বাতিল করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আদৌ রাজনীতি করতে পারবে না, সেটা নিয়ে আমাদের তো কোনো ওয়ারিড থাকার কোনো যুক্তিকতা আমার কাছে নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ আমাদের যেমন রাজনীতিবিদদেরও আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আমাদের কথাবার্তার যে ধরনের হওয়া উচিত তার চাইতে উদারতা নরম ভাষায় বলার কারণে হয়তো এক ধরনের মেসেজ তাদের কাছে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কিছু বুদ্ধিজীবীরাও এই কাজটা নিয়ে মাঠে নেমেছে। তারা এখন একটা কথা বলে, মানে একসাথে তো আর বলতে পারে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করো, আওয়ামী লীগকে নির্বাচনে আনো। তারা একটা টেকনিক শিখিয়ে দিয়েছে, হ্যাঁ আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হবে। আর সেই সুরে এখন সবাই কথা বলা শুরু করেছে। কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে, কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী বিরোধী, শেষ সময় একটা শব্দ যে যদি কোনো রকম আওয়ামী লীগ তারা ক্ষমা চায় তখন দেখা যাবে। অর্থ হচ্ছে এই ক্ষমা চাওয়াটা আওয়ামী লীগকে আমরা শিখিয়ে দিচ্ছি যে তুমি ক্ষমা চাও, তোমাকে আমরা নির্বাচনে নিয়ে আসবো, তুমি ক্ষমা চাও, তোমার জন্য রাজনীতি উন্মুক্ত হয়ে যাবে। এবং এই একই জিনিস ভারত শিখিয়ে দিচ্ছে পাশের রাষ্ট্র বসে যে তোমরা এখন যে কোনো সুতায় শুধু এন্টার করো, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই জায়গা থেকে মুভ করবা না, ওইখানে থাকবা। তোমরা জিততে পারবা না জানো, বাট তোমরা থাকতে হবে। তুমি যদি 5টা আসনও পাও, ওই 5টা আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে, 10টা পাও তা নিয়ে করতে হবে, যে কোনো মূল্যে তোমাকে ছাড়া যাবে না, ওখানে থাকতেই হবে। সেই পলিসিতে এখন আওয়ামী লীগ আবার মাঠে নেমেছে এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্যে আমরা পেয়ে গেলাম। গতকালকে তিনি হয়তো বিদেশি একটা পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই আমরা তাদেরকে নির্বাচনে ওয়েলকাম জানাবো। তা আমার কাছে এই বিষয়টা যখন এসেছে, এটা আমি তাকে দোষারোপ করার কোনো কিছু নেই, এটা আমাদের পরিবেশটা আমরা এইভাবে তৈরি করে দিয়েছি। আর যে কারণে তিনি একজন চেয়ার হোল্ড করছেন, তিনি তো এটা বলতে বাধ্য, তাকে তো টেকনিক্যাল আনসার দিতেই হবে। কিন্তু বিচার প্রক্রিয়ার পরেও এবং ক্ষমা চাইলেই যে আমরা আনবো সেটা তো আমার আলোচ্য বিষয় নয়। আপনি নিশ্চিত থাকেন গতকালকার আওয়ামী লীগ তাদের নিজস্ব পেজেও এই জিনিসটাই প্রচার করছে যে ক্ষমা চাইলেই আমরা যে কোনো সময় ক্ষমা চাইতে প্রস্তুত। তার মানে তারা আগামী 15-20 দিন, 1 মাস 2 মাসের মধ্যে দেখবেন
জাতির উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে দেবে, লেটার পাঠিয়ে দেবে, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা এই দুর্ঘটনা আমাদের এই কারণে হতে পারে, কিছুটা কাঁধে নেবে হাফ, কিছুটা নিবে না, এভাবে করে একটা পেঁচিয়ে গেছিয়ে একটা কথা বলবে যে দেশের জামাত শিবির বিএনপি বিরোধী দলের লোকজন তারা এইরকম একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে, তারপরেও আমরা যদি এরকম কাজের সাথে আমাদের ভুল হয়ে থাকে আমরা মাফ চাই। এই শুধু একটা শব্দতেই আপনার মাফ হয়ে যাবে আওয়ামী লীগকে? মানে আপনি শুধু তাকে একটা চিঠি এসে যাবে, একটু ক্ষমা চেয়ে নেবে, একটু অনুতপ্ত হবে, আর তাতেই তিনি রাজনীতিতে ব্যাক করতে পারবেন? কত সস্তা হয়ে গেছে না রাজনীতি আওয়ামী লীগের জন্য। এখন আমরা সবাই উঠে পড়ে লেগেছি, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আমরা মাঠে চাই। এটাই আজকের আমার দুঃখের জায়গা যে আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগের কাউকে প্রয়োজন এখনো নাই। কই তারা তো এখন পর্যন্ত তাদের নিজস্ব বলয় থেকে আমরা যা বলছি তার চাইতে তারা কম কথা বলছে। তারা তো তাদের বলয় থেকে তাদের মেসেজগুলো কৌশলে জাতির কাছে পৌঁছে দিচ্ছে। আজকের বাংলাদেশে আপনাকে মনে রাখতে হবে, এদেশের ম্যাক্সিমাম বুদ্ধিজীবী যারা একটু ন্যায় ন্যায় কথা বলে আপনার কাছে মনে হয় আপনার পক্ষে ওই ন্যায়সঙ্গত কথা বলে, 1 লাইন 2 লাইন আপনি তাতেই খুশি, আর আপনার পিছন থেকে ক্ষতি করে তার চাইতে অনেক গুণ বেশি, যেটা আপনি টের পান না। এবং বাংলাদেশে আমাদের শুধু এটা নয়, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে এমনভাবে আপনার ওষুধ দেওয়ার জন্য লোক তৈরি আছে যে আপনি প্রভাবিত হবেন ঠাস করে এমন একটা জিনিস দিয়ে দিবে, আপনি বলবেন যে আসলেই তো তাই, কারণ আপনি তো বিশ্বাস অর্জন করে ফেলেছেন। আজ এই দেশে ম্যাক্সিমাম বুদ্ধিজীবীরা এখনো চায় যে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হোক, আবারও তারা আসুক এবং তারা মাঠে ময়দানে রাজনীতি করুক, এবং তারা এই শেখ হাসিনার এই ক্ষমা চাওয়াকে কেন্দ্র করেই বাংলাদেশে আওয়ামী লীগ আবার আসবে। এ কথাটা সাদা কাগজে লিখে রাখেন। যদি জাতি ঐক্যমত গঠন করতে না পারে তাহলে এই আওয়ামী লীগকে ঠেকানোর কোনো অধিকার আপনার নেই। কারণ আপনি তো বলে দিচ্ছেন যে ক্ষমা চাইলেই তাকে নিয়ে নির্বাচন করব, ক্ষমা চাইলেই তাকে নিয়ে ওট বস করবো, ক্ষমা চাইলেই তার সাথে আমি বসবো, ক্ষমা চাইলেই তাকে নিয়ে আমরা স্পেস তৈরি করে দিব। এটা তো হতে পারে না। আজকের একটা খুনি পরিবার পালিয়ে থাকার কথা। যে কোনো বাংলাদেশের ক্রাইসিসেও যদি দেখেন একটা পরিবারের কোনো একটা লোক অন্যায় করেছে, আত্মীয় স্বজন সব ভয়ে থাকে, আর সমগ্র বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করলো যে আওয়ামী লীগ, তারপরে কোনো জায়গায় কোনো অনুশোচনা তার আছে? তারপরে 50,000-এর অধিক এখনো অসুস্থ মানুষগুলো চিকিৎসা নিচ্ছে, কোনো সমাধান হয়েছে? আমরা এখনই নির্বাচনে আনার জন্য ক্ষমার মতো একটা ছোট্ট শব্দই ব্যবহার করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, এখন ক্ষমা চাবে না, পাও ধরবে না, মাপ চাবে না, আন্দোলন করবে, দিস ইজ আপ টু দেম। তাদেরকে করতে দেন, দেখি তারা কি করে, তার উপরে জনগণের কি চাহিদা তৈরি হয়, সময় দেন, লম্বা সময় যাক। মাত্র 3 মাস যেতে পারে নাই, তার মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে আনার মতো একটা সহজ শব্দ ক্ষমা চাওয়া, আমি এইটার পক্ষে না। ওর ক্ষমা নাই, ও যে অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নেই। এত মহা অন্যায় করেছে আমার দেশের ইতিহাসে, আমার দেশের এই 53 বছরে কেউ এত বড় অপরাধ করতে পারে নাই। তারপরেও আপনারা উদারতা দেখিয়ে নিজের গলায় নিজেরাই বাঁশ দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছি। আমরা সবাই মিলে, দোষ দেওয়ার কেউ নেই, আমরা সবাই মিলে এই কাজটা করছি। এবং আপনার আমার পিছনে কিছু মানুষ ভিন্ন চরিত্র নিয়ে প্রবেশ করেছে, যেটা আপনি জানেনও না। এটা বারবার বলি, কেন বলি? আমি কারো ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে অপছন্দ করি, সে কারণে বলি না, কারণ অনেকেই বাংলাদেশের এত ডিপলি চিন্তা করেন না। কিন্তু একটু যদি ডিপ চিন্তা করেন তাহলে দেখবেন আপনি যা পছন্দ করেন আমি তাই বলছি, কিন্তু ওই পছন্দ করার জিনিসের মধ্যে 1-2টা শব্দ ঢুকিয়ে দিচ্ছি, যেই শব্দগুলো অন্যকে আরো 5 বছর পর উপকার করবে। কিন্তু এখন কিন্তু তার বিরুদ্ধেই বলছি। হ্যাঁ, কিন্তু ওটার মূল কন্টেন্টের মূল বিষয়বস্তু ওই বিরুদ্ধাচারণ নয়। একদিকে অনৈক্য তৈরি করে দেবো, ছোট্ট একটা শব্দ পিছনে লাগিয়ে দেবো, ওটার উপর ভিত্তি করে যাদের পক্ষে আমি ওই ছোট্ট শব্দ লাগিয়ে দেবো ওই লোকেরাই আবার এস্টাবলিশড হবে। এ চলছে এখন, এভাবে কারসাজি চলছে। প্রত্যেকটা বক্তব্য, আলোচনা, সমালোচনা শুনলেও সেই জায়গায় আপনাদেরকে আরো সতর্ক না হলে বাংলাদেশের কপালে আরো মুসিবত আছে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।